সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুতে এবার জট কাটলো। আরজিকর দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি পাওয়া গিয়েছে। বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। 6 ফেব্রুয়ারি 2026 প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে ইডির চার্জশিট। তৃণমূল সরকারের অনুমতি না মেলায় আটকে ছিল এই বিচার প্রক্রিয়া। অভয়ার ঘটনা গোটা দেশকে নাড়া দিয়েছে। অভয়া আর না, নেতাজি ইন্ডোরে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নারী সুরক্ষা কমিশন তৈরি করা হয়েছে। যত পুরনো ঘটনা আছে, যারা বিচার পাননি এবার সকলে বিচার পাবেন। অভিযুক্তরা জেলে যাবে, অভিযুক্তর সম্পত্তি বাজেয়াপ্ত হবে। অভয়ের মতো ঘটনা, কসবা ল কলেজের মতো ঘটনা, রামপুরহাটে ছোট্ট আদিবাসী কন্যার ধর্ষণ খুনের ঘটনা, অথবা হাঁসখালি, কালিয়াগঞ্জ, ময়নাগুড়ির মতো ঘটনা, অথবা রামপুরহাটে বকটুইতে সংখ্যালঘু মহিলা শিশু কন্যাদের জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা কবে বন্ধ হবে? আপনাদের জন্য নারী সুরক্ষা কমিশন তৈরি করা হয়েছে। চেয়ারপারসন অবসরপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জি এবং মেম্বার সেক্রেটারি দুঁদে আইপিএস অফিসার দময়ন্তী সেন। আপনারা বিচার পাননি, অভিযোগ করুন, বিচারও পাবেন। অভিযুক্ত জেলেও যাবে, অভিযুক্তর সম্পত্তি বাজেয়াপ্ত হবে। আমি কথা দিয়ে গেলাম আপনাদের, অভয়া আর না, অভয়া আর না, অভয়া আর না। আমরা থাকতে এই জিনিস বরদাস্ত করব না। রাজ্যের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল ছারখার হয়ে গেছে এবং কালীঘাট তৃণমূলের গুটি কতক বিধায়ক তারা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। বাকি সব তৃণমূল কংগ্রেসের বিধায়ক 80 জনের মধ্যে 65 জন তো খাতায় কলমে তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এসছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে অফিসিয়ালি বিরোধী দলনেতা স্বীকৃতি দিয়েছে রাজ্য বিধানসভার স্পিকার। কিন্তু সিম্বল কার দখলে থাকবে, এইটা সবচেয়ে বড় প্রশ্ন। এবং অতীতে যদি দেখা যায় বারবার আদালত বা আইনি জটিলতা এইসবের ক্ষেত্রে শেষ সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে এবং সেই নির্বাচন কমিশনের কাছেই এবার দ্বারস্থ হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। যেটা সূত্রপাত জানা যাচ্ছে, কয়েকদিন আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে তারা দেখা করার বা সাক্ষাৎ চেয়ে আর্জি জানিয়েছিলেন। আজকে সকালেই সেই আর্জির বার্তা এসছে যে আগামীকাল বেলা 12টার সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ 9 জন অর্থাৎ মোট 10 প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন দেশের মুখ্য নির্বাচন আধিকারিক সহ ফুল বেঞ্চ। এটাও খুব তাৎপর্যপূর্ণ যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ 10 জন প্রতিনিধির সঙ্গে ফুল বেঞ্চ বৈঠক করছে। এটা খুব তাৎপর্যপূর্ণ, এটা সচরাচর হয় না। এবং সেই ফুল বেঞ্চ বৈঠকের পর স্পষ্ট হবে যে এই সিম্বল অর্থাৎ ঘাসের উপর জোড়া ফুল, এটার দাবিদার আসলে কারা হবে। তুমি জানো যে কয়েকদিন আগেই একটা বৈঠক করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিউ টাউনে এবং সেখানে পিছনে ঘাসের ওপর জোড়া ফুল সিম্বল তারা ব্যবহার করেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি ছিল না। পরিবর্তে রবীন্দ্রনাথ, গান্ধীজি এবং বি.আর. আম্বেদকরের ছবি ছিল এবং সেখান থেকে তারা এই বার্তা দিয়েছিলেন এবং একটা ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি করেছিলেন। কারণ নির্বাচন কমিশনের ক্ষেত্রে এই যে সিম্বল কাকে দেওয়া হবে সেই সূত্রে নির্বাচিত প্রতিনিধিদের পাশাপাশি সাংগঠনিক দিকটাও তারা দেখেন। অতীতে অবশ্যই সেই নজির আছে এবং সেই ক্ষেত্রে তারা একটা ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি করে যার চেয়ারম্যান করা হয়েছিল, সর্বভারতীয় চেয়ারম্যান করা হয়েছিল অরূপ রায়কে এবং কমিটির সদস্যরাও একাধিক ছিলেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরাও সেই কমিটিতে আছেন। সেই কমিটির কাগজ নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চলে গিয়েছিলেন কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগে, এবং সেই দিনই তারা একটা ইমেল করে সেই বার্তা অর্থাৎ সেই ওয়ার্কিং কমিটির চিঠি পৌঁছে দিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনে এবং এরপর সরাসরি তারা যোগাযোগ করেছিলেন তারা সরাসরি সাক্ষাৎ করার জন্য। সেই সাক্ষাতের বার্তা মিলেছে দেশের মুখ্য নির্বাচন কমিশনার, দেশের প্রধান নির্বাচন কমিশনার সহ যে ফুল বেঞ্চ তারা আগামীকাল বেলা 12টার সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন এবং সেই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার পর তারপর স্পষ্ট হবে যে এই যে সিম্বল, এই সিম্বল কার দখলে থাকছে,
কালীঘাটের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি দল কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বল কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকে যাচ্ছে? অন্তত সেই সম্ভাবনা তৈরি হয়েছে। অতীতে যদি একনাথ শিন্ডের ক্ষেত্রে দেখো, সেই সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হয়েছিল। এবং সেক্ষেত্রে এই সিম্বল যার হাতে যাবে তার হাতেই দলের মালিকানা বা দলের নিয়ন্ত্রণ, তার হাতেই কিন্তু তহবিল, হাজার হাজার কোটি টাকার যে তহবিল নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের বিতর্ক হয়েছে, যে তহবিল কয়েকটা অ্যাকাউন্ট সিজ করার জন্য অরূপ বিশ্বাস হিসাবরক্ষক হিসেবে চিঠি দিয়েছেন, গোটা বিষয়টা পুলিশে তদন্ত করছে। সেই তহবিলের আয়ত্ত কার থাকবে, নিয়ন্ত্রণ কার থাকবে, এই যে একাধিক বিষয় তখনই ঠিক হয় যখন সিম্বল কার হাতে থাকবে। সেই গোটা বিষয়টা নির্বাচন কমিশন যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, একদম সরাসরি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কালীঘাট তৃণমূলকে কয়েক কদম পিছিয়ে ফেলে আগামীকাল তারা বৈঠক করতে যাচ্ছেন এবং সেই বৈঠকের পর স্পষ্ট হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৈরি করা তৃণমূল কংগ্রেসের আদৌ ভবিষ্যৎ কি। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আর আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন সেই সময়ের ছবি দেখতে পাচ্ছেন। কি বলেছেন তিনি শোনাবো, তারই পাশাপাশি সন্দীপন সাহার কি বক্তব্য শোনাবো। আমাদের কালকে নির্বাচন সদনে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সেই জন্য ওরা 10 জন একটা ডেলিগেশন অ্যালাউ করেছেন। তো আমরা 10 জন সেই কারণে আজকে দিল্লি যাচ্ছি। কালকে বেলা 12টায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা মিটিং রয়েছে, সেই কারণেই আমরা আজকে দিল্লি যাচ্ছি। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের 22 তারিখ স্পেশাল সেশনের পর আমরা নির্বাচন কমিশনকে লিখিত আকারে সবটা জানিয়েছিলাম, অল কমিউনিকেশন হয়েছিল এবং আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট সিক করেছিলাম। তো সেই অ্যাপয়েন্টমেন্টটা কালকে গ্রান্টেড হয়েছে, সেই জন্য আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এবার আমাদের যে 10 সদস্যের ডেলিগেশনকে ওরা অ্যালাউ করেছেন, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকেই হচ্ছে আমরা সেটা জানাবো। আমাদের যারা লিডারশিপ, কালেকটিভ লিডারশিপ, সেই কালেকটিভ লিডারশিপের 10 জন হচ্ছে, যেহেতু ডেলিগেশনও 10, তাই 10 জন হচ্ছে যাচ্ছেন। নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে আমরা যেই চিঠি নির্বাচন কমিশনকে দিয়েছি সেটা নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি। ফলে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কার দখলে যেতে চলেছে জোড়াফুল? তৃণমূলের প্রতীক তহবিলের দখল চেয়ে এবার দিল্লিতে দরবার করতে চলেছে ঋতব্রত তৃণমূল। কাল বেলা 12টায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। দেখুন, এটা গোটাটাই তো চলছে বিজেপি স্পন্সর, ওদের মিটিংয়েও তো সেই দিল্লি থেকে আসা লোকেরা বসে থাকছেন। তো ফলে এটা যাই হচ্ছে সেটা একটা নির্দিষ্ট পরিকল্পনা এবং তৃণমূলকে ড্যামেজ করার চক্রান্ত এবং পৃষ্ঠপোষকতা নিয়ে হচ্ছে। যারা যারা গেছেন, আমি সকলকে বলবো না, তাদের কারুর নামে কি মামলা আছে খেয়াল করেছেন? কার নামে খুনের মামলা আছে? কেউ খুনের মামলায় ভালো তৃণমূল সাজছেন, আর যিনি খুন হয়েছেন তার স্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইতে যাচ্ছেন। এটা কোনো বিরোধী দল না, এটা একটা বকলস পরা বিরোধী। সরকার যারা চালাচ্ছে তারাই একটা বকলস পরা বিরোধী রাখতে চাইছে, যাতে তাদের সরকার চালাতে সুবিধা হয়। এরা তৃণমূলের টিকিটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারছেন। কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের এই দ্বন্দ্ব নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া শুনুন। আমাদের কোনো আগ্রহ নেই। তৃণমূল কংগ্রেসের কোন উপদল, কোন গোষ্ঠী, কোন দল কোথায় গিয়ে কি বলবেন আমাদের কি এলো গেল? পশ্চিমবঙ্গের মানুষেরই বা কি এলো গেল? চোর ডাকাতদের একটা সংস্থা, দুর্নীতির নীতি ছিল, রাজনৈতিক দলের জামা পরে যারা লাগামহীনভাবে সন্ত্রাস চালিয়েছেন, লুট চালিয়েছেন এই সরকারের আগের সরকার যখন চলেছে, তারপরে এ নিয়ে আর পশ্চিমবঙ্গের বাঙালি ভাবছে না। আমাদের পার্টিও এই নিয়ে উৎসাহ হারিয়েছে। আমাদের কোনো উৎসাহ নেই। যেটা ওরা করতে চাইছে তবে কমিশন বুঝবেন। আসি পরের খবরে। রাস্তা আটকে মাপজোক, আর এবার হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিলেন কুণাল ঘোষ। ধর্মতলায় ফিতে নিয়ে মাপজোক, ট্রাফিকে বাধা দেওয়ার অভিযোগ। কুণাল ঘোষ ছাড়াও দোলা সেন, বৈশানর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সম্পূর্ণভাবে একটা পুলিশ রাজের নমুনা হিসেবে দেখছি। তার কারণ আমরা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম করতে যাইনি। 21শে জুলাই আমাদের প্রোগ্রাম হয় ধর্মতলায়। আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমার পার্টি সেখানে আবেদন করেছে পুলিশকে।
পুলিশের হ্যাঁও আসেনি, নাও আসেনি। এই পরিস্থিতিতে আমরা একটা নিজেদের মতো করে একটা জাস্ট সমীক্ষা করে রাখা, যদি কিছু চেঞ্জ করতে হয়, ছোট করতে হয়, পুলিশ যদি রাস্তা ফাঁকা রাখার কিছু কন্ডিশন দিয়েও ছেড়ে দেয়, সেই জন্য ছুটির দিন রবিবার বিকেল 3টে বৃষ্টির মধ্যে রাস্তা না আটকে কোনো কর্মসূচি না করে যাতে একটু মাপের ব্যাপারটা একটু দেখে নেওয়া হয়েছে। এখন তার জন্য নোটিশ ধরানো হয়েছিল, আমি এসেছিলাম, পুলিশের প্রেমপত্র পেয়ে এসেছি, তদন্তে সহযোগিতা করেছি, তারা নানা রকম প্রশ্ন করেছেন, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। আগামী 8 তারিখ ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। সকাল 10টায় বিধাননগর এসিজেএম আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে এবং সেখানে এই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হবে। বিশেষজ্ঞ এবং সিআইডি আধিকারিকদের উপস্থিতিতে এই কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেককে, এমনই নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত। গতকালই কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা ছিল তার, তবে রক্ষা কবচে তিনি আদালতের দ্বারস্থ হন। আবেদন জানালেও তা নিয়ে কোনো স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে ঠিক যে মন্তব্য করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে এই মামলা দায়ের হয়, কি বলেছিলেন তিনি শোনাবো। বুকের পাটা থাকতে আপনার, আমি চাইবো, আপনি বলেছেন 15 দিন আমরা অমিত শাহ নাকি বাংলায় থাকবে, আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনার কত বুকের পাটা, আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। আরে মমতা ব্যানার্জির উদারতা, বদলা নয় বদল চাই বলেছিল 2011 সালে। সিপিএম এর হাড়মাতগুলো আজ বিজেপির জল্লাদ হয়েছে। সেদিন যদি উদারতা না দেখাতো আজকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যেত না। আর আমি মমতা ব্যানার্জির মতো উদার নই, বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো, তৈরি থাকো। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া স্বাস্থ্য শিবির সেবাশ্রয় নিয়ে পরপর অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগপত্রে অভিযুক্ত হিসেবে প্রথম নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিযোগপত্রে 2 নম্বরে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের, 4 নম্বরে রয়েছে জাহাঙ্গীর খানের নাম, 9 নম্বরে রয়েছে বিধায়ক দিলীপ মণ্ডলের নাম। বেনিয়ম নিয়ে সেবাশ্রয়ের সঙ্গে একসময় যুক্ত থাকা চিকিৎসকরাও অভিযোগ করেছিলেন। গোটা বিষয়টি নিয়ে তদন্তের দাবি তোলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। লিখিত অভিযোগ দায়ের হলে সরকার যা ব্যবস্থা নেওয়া নেবে। সেবাশ্রয় নিয়ে অভিযোগের উত্তরে প্রতিক্রিয়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারের। নিজের লোকসভা কেন্দ্রে সেবাশ্রয়কে মডেল হিসেবে তুলে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার ছাড়িয়ে শুভেন্দু অধিকারীগণ নন্দীগ্রামেও করেছেন সেবাশ্রয়ের ক্যাম্প। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালু করা সেই সেবাশ্রয় নিয়ে এবার উঠতে শুরু করেছে একাধিক অভিযোগ। ও যে সমস্ত ডাক্তারদের ইউজ করছিল তারা অধিকাংশ নন রেজিস্টার্ড, তাদের মেডিকেল কোয়ালিফিকেশন ছিল না। এবং দেখা গেছে, আমার কাছে প্রচুর ডকুমেন্টস জমা দিয়েছে আজকে, যে অনেকে হচ্ছে হাতুড়ে, অনেকে হোমিওপ্যাথি ডাক্তার, অনেকে স্টুডেন্ট, তাদের দিয়ে ওরা রোগীদের পরিষেবা দিয়েছে। এবং আমি আরও ছবি এনক্লোজ করেছি, কালকে আমি দেখিয়েছি যে একজনের পা কেটে বাদ চলে গেছে এবং প্রচুর লোক অসুস্থও হয়ে গেছে। প্রাইম অ্যাকিউজড পারসন অভিষেক ব্যানার্জি, তার সঙ্গে তার দুটো তো হাত আছে, একটা হচ্ছে অয়ন আর একটা হচ্ছে আপনার সুমিত রায়, যে আত্মসহায়ক, এবং সুমিতের আবার পিএ হচ্ছে অয়ন ঘোষ দস্তিদার, ওর নাম্বার রয়েছে। এছাড়া রয়েছে আপনার বিভিন্ন এমএলএ। ডাক্তারদের বলতে হবে যে তাদেরকে ফোর্সফুলি আনা হয়েছে, তার বিবৃতি দিক। আমরা ইনভেস্টিগেশন করতে বলেছি, সিট গঠন করতে বলেছি, যে তাদেরকে ফোর্সফুলি বাধ্য করা হয়েছে প্রেসক্রিপশন করতে, নইলে তাদের এগেস্ট হবে। কারণ কোনো হোমিওপ্যাথি ডাক্তার তো অ্যালোপ্যাথি প্রেসক্রিপশন করতে পারে না। বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীকে কোমর ভাঙার হুমকি। ক্যানিং পশ্চিমে তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে এ নিয়ে থানায় অভিযোগ দায়ের হলো। 14ই মার্চ বিধায়কের উদ্যোগে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়, আর সেই অনুষ্ঠান থেকেই শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস।
শুভেন্দু অধিকারীর কোমর ভাঙার হুঙ্কার দেন তিনি। পরেশরামের পুরনো মন্তব্যের বিরুদ্ধে এবার থানায় লিখিত অভিযোগ দায়ের হলো বিজেপির তরফে। 2021-এ এমএলএ পরেশরাম দাস জেতার পরে যে হারে অত্যাচার সারা ক্যানিং জুড়ে করেছে, এরকম আমরা জীবনে কোনোদিন দেখিনি। আমরা থানায় অনেক সময় অভিযোগ করতে গেছি, অভিযোগ নেয়নি। এখন সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, আমরা জানি প্রশাসন আমাদের অভিযোগ নেবে। এই অভিযোগের ভিত্তিতে আজকে আমরা এখানে এফআইআর করতে এসেছি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তার গ্যারান্টি পূরণের দিকে আরও এগোলাম। 1,60,00,000 আবেদনকারী ঝাড়াই বাছাই করে পোর্টালে আপলোড হয়েছে। এটা কোনো ব্যক্তি বা দলের টাকা নয়, সরকারি টাকা। উপযুক্ত প্রাপকরাই টাকা পাবেন, এই নীতিতে আমরা বিশ্বাস করি। নেতাজি ইন্ডোরে অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক টাকা ট্রান্সফার অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ জানাই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। তিনি যে গ্যারেন্টি দিয়েছিলেন, সেই গ্যারেন্টির আজকে পূরণ করার দিকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে, মাতৃশক্তির পক্ষ থেকে ধন্যবাদ এবং প্রণাম জানাই। 1,60,00,000 আবেদনকারী ঝাড়াই বাছাই করে আমাদের সবকে পোর্টালে আপলোড করতে হয়েছে এবং দেখতে হয় যাতে নিয়মের বাইরে কেউ না চলে যায়, কারণ এটা কোনো ব্যক্তি দলের টাকা নয়, এটা সরকারের টাকা। সরকারের টাকা উপযুক্ত প্রাপকরাই পাবেন, এটাই এই নীতিতে আমরা বিশ্বাস করি। আমরা এক্ষেত্রে ছাড় দিয়েছি যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এসেছেন, সিএতে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিএএ নিষ্পত্তি হচ্ছে তাদের এই সামাজিক ভাতা চালু থাকবে, আটকানো হবে না। শুধু তাই নয়, প্রশ্ন তুলতে পারেন এরা তো মূলত হিন্দু। আমরা সেক্ষেত্রে আমাদের লোক ধর্ম পালন করেছি। যারা ট্রাইব্যুনালে অ্যাডজুডিকেট হয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, তাদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইব্যুনালে তাদের বাতিল বলে ঘোষণা করছে, তাদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে কি কোথাও ভুল হয়েছে? ভীষণ ভালো লাগছে। আর একটা মোস্ট প্রবলি একটা কথা হচ্ছে, আমি তো আগের মাসেও টাকা পেয়েছি, আবার এই মাসেও পাবো। এখন অবধি ঢোকেনি টাকাটা, কিন্তু আমি ভীষণ খুশি এই টাকাটা পেয়ে যে উনি কথা রাখতে পেরেছেন। আর সব থেকে বড় কথা, উনি যা যা কথা রেখেছেন তাই কথা পুরোপুরিভাবে পূরণ করছেন, এটার জন্য আমি ভীষণ খুশি। ভীষণ ভালো লাগছে। আগে ওনাকে বলি অসংখ্য ধন্যবাদ, যেহেতু আমি হচ্ছি নিজে এক হাউস ওয়াইফ, তো ওনাকে বলবো যে খুবই ভালো লাগছে। আর সবাই যে বলছিল যে 12 পাতার ফর্মে অনেক কিছু আছে, তেমন কিছু না, কেউ ভয় পাবেন না, একদম সিম্পল ব্যাপার, সবার অ্যাকাউন্টেই ঢুকবে আশা করি। আমি আগের মাসেও টাকা পেয়েছি, আর এই অনুভূতিটা সত্যিই খুব দারুণ আর খুব ভালো লাগছে। 1,500 টাকা থেকে একটু বেশি পেলে তো সবারই ভালো লাগে, এটা তো ডবল পেলাম, সত্যি ভালো লাগছে। আমি একজন নিজে ডায়াবেটিস পেশেন্ট, আমার ওষুধ খরচা প্রচুর লাগে, আমার ওষুধের এই জায়গাটা আমাকে আর কারো থেকে চাইতে হবে না। অন্তত 2 বার পাইলাম এটা নিয়ে। কি কাজে লাগাবেন এই টাকাটা? এটা আমার হার্টের অপারেশন করা হয়েছে, তো ওটা চিকিৎসা করাবো। কোথায় ট্রিটমেন্ট করছেন? নিউটিয়া, দারুণ সুবিধা, আমি ডাক্তার দেখাতে পারবো, ওষুধ খাইতে পারবো, খুব আপনি সুবিধা কি হয়। করেন? হোটেল চালান? ওই হোটেলে কাজ করে দিই একটু, হোটেলে নিজেরাই কাজ করি। নিজেরাই রান্না বান্না করেন? হ্যাঁ, নিজেরাই করি। আগে পাইতাম 1500, এখন 3000 পাই, খুব খুশি। চিকিৎসা করাতে পারতেছি আমি, ওষুধ খাইতে পারতেছি। মাসে তাও 15,000 টাকার মতো লাগে। তিনটা অপারেশন, তো 3টা ইয়ে লাগানো, স্ট্যান্ড লাগানো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।